আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো সবাই একটু মিউট করে নাও, কিছু সাউন্ড আসতেছে। স্পিয়ার ছাড়া বাকিটা মিউট করে নাও, সাউন্ড আসতেছে। ওকে, গত ক্লাসে আমরা তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা বের করছি। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এই যে ল্যামডাটা ছিল ড্যাম্পিং কনস্ট্যান্ট, অর্থাৎ প্রতি একক বলের কারণে বা প্রতি একক ডিসপ্লেসমেন্টের কারণে, হ্যাঁ, তার উপর যে, কারণ ডিসপ্লেসমেন্ট হলেই তার ভেলোসিটি ক্রিয়েট হবে। তো ভেলোসিটির কারণে, সরি ডিসপ্লেসমেন্ট না, এটা হচ্ছে ভেলোসিটির কারণে, প্রতি একক ভেলোসিটি ইনক্রিজের কারণে তার উপর যে ফোর্সটা প্রয়োগ হয় সেই ফোর্সটা হচ্ছে ল্যামডা। তো এই ল্যামডা বাই টু, ল্যামডা বাই এম কে আমরা 2g দ্বারা রিপ্লেস করলাম। এই টুটা দেওয়ার কারণ হচ্ছে লাস্টে যে ক্যালকুলেশন গুলো করবো সেই ক্যালকুলেশন গুলো একটু সিম্পলিফাই হয় আর কি। ওই কে টুটা না দিলে সবসময় আমরা যে কোয়াড্রেটিক একটা সলিউশন পাবো, সেই সলিউশনে কোয়াড্রেটিক একটা ইকুয়েশন পাবো, সেটার মধ্যে যে সলিউশনটা আসে সেই সলিউশনের মধ্যে সবসময় হাফ থেকে যায়। তো সেটাকে রিমুভ করার জন্য আগে এটা টু ধরে নেওয়া হয় আর কি, আর কিছু না। কেউ যদি একটু না দিতে চাও, জি ইকুয়াল টু ল্যামডা বাই এম বসাতে পারো, ওইটার মধ্যে সলিউশন একই রকমই আসবে। জাস্ট হচ্ছে এক জায়গার মধ্যে টু রিমুভ থাকে, রিমুভ হয়ে যায়, আর এক জায়গার মধ্যে থাকবে আর কি। এই আর কোনো পার্থক্য নেই। ওকে, তো এটা জেনারেল সলিউশন আমরা এখন দেখব। তো তার জেনারেল সলিউশন আমরা এর আগে ক্যালকুলেট করছিলাম, যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোর এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা এর মধ্যে দেখব যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোর সলিউশন এই ফরম্যাটে লেখা যায়। এই গামাটা এর মধ্যে আননোন থাকে, এই গামার মান কত সেই জায়গা থেকে বসানোর পর আসে, যার মধ্যে আমরা দুটা ভ্যালু পাই, হয় এটা আমাদের। তো লিনিয়ার কম্বিনেশন করলে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু এগুলো, তো লিনিয়ার কম্বিনেশন করলে এই লিনিয়ার সলিউশনটা আমরা পাই, জেনারেল সলিউশনটা। তার মানে হচ্ছে গামা এবং গামার মানগুলো যেটা আমরা রিপ্লেস করে দিয়ে এই সলিউশনটা। ওকে, তো এই ক্ষেত্রেও আমরা একটা তার জেনারেল সলিউশন পাবো। তো জেনারেল সলিউশনটা বা তার একটা ট্রায়াল সলিউশন আমরা ধরে নিই এরকম, let the trial solution of this differential equation, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন আমরা ধরে নিই। এটার মধ্যে ভেরিয়েবল আমরা ব্যবহার করছি x, তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে, এটার মধ্যে একটা ধ্রুবক থাকবে, যে কোনো একটা ভ্যালু হতে পারে, এটা a হতে পারে, b হতে পারে, c হতে পারে, যে ভ্যালু হোক আমরা a ধরে নিই, a e টু দ্য পাওয়ার গামা টি। এখন এই গামার ভ্যালুটা কত সেটা আমরা এটা থেকে ক্যালকুলেশন করতে চাই। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমরা পাই dx dt ইকুয়াল হচ্ছে, এটা ডিফারেন্সিয়েট হলে গামা a গামা t, এটা যদি ডাবল ডেরিভেটিভ করি তাহলে থাকবে d dt স্কয়ার, ডাবল ডেরিভেটিভ করলে এর মধ্যে আসবে হচ্ছে গামা স্কয়ার a e টু দ্য পাওয়ার গামা t। আচ্ছা, আমি একটু বলি না, আজকে আমার ঠান্ডা, তো ওই কারণে একটু পরপর হাসি আসতে পারে, সমস্যা হবে আর কি আজকে কথা। তো দেখো, এটা গামা, এটা এই ভ্যালুটা পাই। তো এই দুইটা ভ্যালু যদি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে বসাই, তাহলে দেখো কি পাই আমরা। এটা যদি বসাই, গামা স্কয়ার এ গামা টি প্লাস 2d, এটা পাবো গামা এ টু দ্য পাওয়ার
গামা টি প্লাস ওমেগা স্কয়ার e টু পাওয়ার গামা টি ইকুয়াল হচ্ছে 0। এই জায়গা থেকে এই পার্টটা আমরা বাদ দিয়ে দিতে পারি। এটার মধ্যে a থাকবে একটা, রাইট। হ্যাঁ এই যে এই পার্ট আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এই যার মধ্যে শুধু থাকে হচ্ছে গামা স্কয়ার প্লাস 2d গামা প্লাস আর কি করতে হবে? ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা আমরা পাই। দেখো ফাইনালি আমরা এই ইকুয়েশনটা পাই কিনা। 2 গামা 2d গামা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার। তো এটাকে যদি আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সাথে আমরা তুলনা করি, তার যে সলিউশন আমরা জানি। ইকুয়েশনটা একটু বড় বলে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। যে তোমরা কি জানো, মাইনাস বি প্লাস মাইনাস কি রুট ওভার বি স্কয়ার 4ac নাকি বাই 2 হচ্ছে 2a। এগুলো স্কিপ করে যাচ্ছি, সরাসরি আমি এই জায়গা থেকে এইটার সাথে সামঞ্জস্য করে এই জায়গা থেকে সরাসরি যে আমরা গামার যে ভ্যালুটা পাবো সেটাই আমরা সরাসরি লিখছি। তাহলে এটার সলিউশন মানে এই জায়গা থেকে আমরা লিখতে পারি this is a quadratic equation. The solution, the equation is given gamma equal হচ্ছে মাইনাস এই যার মধ্যে কি আছে ডি। এই যার মধ্যে ওই কাটাকাটি করে এই 2a আর এই যে 2d বি এর জায়গা, হ্যাঁ বি এর জায়গা কি 2d, তো এই কাটাকাটি করে শুধুমাত্র এই যার মধ্যে থাকবে হচ্ছে ডি থাকবে। এই জায়গার মধ্যে বি থাকবে, ডি থাকবে, ডি প্লাস মাইনাস রুট ওভার ডি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। ফাইনালি এই ইকুয়েশনটা থাকবে। কারণ নিচে 2 আর উপরে যে আমি 2 এই যে বসাই দিছি, এই কারণে কাটাকাটি থাকবে। আর যদি আমি এই যে আমাদের 2 না নিতাম, তাহলে নিচে সবসময় 2 থেকে যেত, প্রত্যেকটা সলিউশনের নিচে 2 থেকে যেত। তার মানে এই যার মধ্যে দুইটা সলিউশন পাচ্ছ, অর্থাৎ গামার ভ্যালু একটা হচ্ছে মাইনাস ডি, একটা হচ্ছে হবে প্লাস ডি স্কয়ার ওমেগা স্কয়ার একটা, আর একটা হবে মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কয়ার কি ওমেগা স্কয়ার। তো এটা জেনারেল সলিউশন যদি আমরা লিখি, স্যার নিচের এটা কিভাবে কাটলো এটা বুঝলাম। জেনারেল সলিউশন of the general solution of the differential equation of damped oscillation দাঁড়াবে হচ্ছে x is equal to হচ্ছে এই যে সলিউশন, এটার মধ্যে গামা 1 একটা গামা 2 একটা। এই যার মধ্যে গামা 1 এর জন্য এই যার মধ্যে কনস্ট্যান্ট পরিবর্তন হবে, এক হচ্ছে এই যার মধ্যে e টু দ্য পাওয়ার গামা 1, তাহলে গামা 1 এর ভ্যালুটা কত হবে, এই একটা ভ্যালু গামা 1 আর এটা হচ্ছে গামা 2, এই ভ্যালুটা হবে। তাহলে এই যার মধ্যে আমরা সরাসরি লিখে দিই যে e টু দ্য পাওয়ার গামা 1 এর মান হচ্ছে, একটা মান হচ্ছে মাইনাস ল্যামডা, সরি মাইনাস ডি
প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তার সাথে যুক্ত হবে গুণনাকার থাকবে প্লাস এই যার মধ্যে যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আর সেম না, একটু কম হবে, একটু ভিন্ন হবে, সেটা হচ্ছে a1, আর এই যার মধ্যে যে কনস্ট্যান্ট থাকবে সেটাকে আমরা ধরি a2 e টু দি পাওয়ার মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইনটু হচ্ছে তার সাথে থাকবে হচ্ছে টি, এ আর a1 a2 এটা দুটো হচ্ছে আলাদা কনস্ট্যান্ট। এখন আমরা যে কাজটা করব, দুটা কাজ করবো এর মধ্যে আমরা। এক হচ্ছে দেখো, এই যে এটার মধ্যে তিনটা কন্ডিশন আসে আর কি। হ্যাঁ, এই যে ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এই যে পার্টটা, এই যে মধ্যে আমরা তিনটা কন্ডিশন নিয়ে আলোচনা করতে পারি। এক, এই যে তিনটা কন্ডিশন একে অ্যারাইজ হয়, তিনটা কন্ডিশন অ্যারাইজ হয়, তিনটা কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে হয় এই ড্যাম্পিংটা তার ফ্রিকোয়েন্সি থেকে বেশি হবে, ড্যাম্পিংটা তার ফ্রিকোয়েন্সি থেকে বেশি হবে। যদি ড্যাম্পিংটা তার ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয় তাহলে, অথবা এদের মধ্যে এমনও হতে পারে যে ড্যাম্পিংটা ফ্রিকোয়েন্সি থেকে কম হতে পারে। যদি কম হয়, অর্থাৎ ওমেগা যদি বেশি হয় আর ড্যাম্পিংটা যদি কম হয়, তাহলে এদের মধ্যে একটা ইমাজিনারি পার্ট পাবো। তাহলে আমরা লিখতে পারি in case of in case of omega square greater than d square, আমরা কেস কিন্তু এটাকে কেস 1, এটা হচ্ছে কেস 1, অর্থাৎ এই ক্ষেত্রে ওমেগা স্কয়ার ড্যাম্পিং থেকে বেশি। এটা যদি হয় তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই যার মধ্যে আমরা বলছি তার ড্যাম্পিং থেকে ওমেগা স্কয়ার বেশি, যদি বেশি হয় তাহলে এই ইকুয়েশনের রূপটা কিরকম হবে সেটা আমরা দেখতে চাই। আরেকটা দেখবো এই ড্যাম্পিংটা এই ওমেগা স্কয়ার থেকে বেশি, আরেকটা দেখবো এই ড্যাম্পিং ওমেগা স্কয়ার বা ড্যাম্পিংটা জিটা ওমেগা স্কয়ারের সমান। এক্ষেত্রে হচ্ছে ওমেগা স্কয়ার ড্যাম্পিং থেকে বেশি, আবার দেখবো ড্যাম্পিং ওমেগা স্কয়ার থেকে বেশি, আবার দেখবো ড্যাম্পিং এবং ওমেগা যদি কাছাকাছি হয় বা সমান হয় তখন ইকুয়েশনটা কিরকম দাঁড়ায়। এই ইকুয়েশনটা কথা কি বোঝা গেল? হ্যাঁ, জি স্যার। তাহলে এখন এই সমীকরণে যদি আমরা বসাই ওমেগা স্কয়ার যদি বেশি হয় তাহলে এই যে পার্টটা, তার মানে এটা বড়, তার মানে এটার মধ্যে একটা ইমাজিনারি পার্ট পাবো, এটার মধ্যে একটা ইমাজিনারি পার্ট পাবো। দেখো এটার মধ্যে একটা ইমাজিনারি পার্ট পাবো, এটার মধ্যে একটা ইমাজিনারি পার্ট পাবো, কারণ হচ্ছে ওমেগা স্কয়ার যদি বড় হয়, কারণ ভিতরে একটা রুট ওভার আসবে, ভিতরে যদি রুট ওভার আসে তাহলে আমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারি। দেখো x ইকুয়াল হচ্ছে a1 টু দি পাওয়ার মাইনাস ডি প্লাস, এটাকে আমরা যদি লিখি -1 ইন্টু রুট ওভার ওমেগা স্কয়ার ডি স্কয়ার লিখতে পারি, প্লাস একইভাবে a2 টু দি পাওয়ার মাইনাস ডি মাইনাস, হ্যাঁ রুট ওভার মাইনাস রুট ওভার 1 ইন্টু রুট ওভার ওমেগা স্কয়ার মাইনাস ডি স্কয়ার। আমরা এটাকে ব্যঙ্গে যদি লিখি এভাবে লিখতে পারি। তো লেট এটা সম্বন্ধে আমরা হবে না? এটা একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটার ভ্যালু এটা একটা ইমাজিনারি পার্ট,
এইটা ইমাজিনারি পার্ট, এটা রিয়েল পার্ট। তো জি ইকুয়াল আমরা এই ভ্যালুটা বসাই দিই। জি ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস ডি স্কয়ার। এই ভ্যালুগুলো যদি এটার মধ্যে বসাই তাহলে ফাইনালি দেখো ইকুয়েশনটা কিরকম আসে। এক্স ইকুয়াল স্যার হচ্ছে আগে স্যার আগে লাইনটা a1 বোধহয় কি মিসিং স্যার। ই টু দ্য পাওয়ার মাইনাস এটা হচ্ছে ডি প্লাস এটা হচ্ছে আই আর এটা হচ্ছে জি। এই ইকুয়েশনটা আমরা পেলাম প্লাস a2 এটার মধ্যে ই টু দ্য পাওয়ার মাইনাস ডি মাইনাস আই আর এটা হচ্ছে জি। এই ইকুয়েশনটা হ্যালো। এখন এই দুইটা থেকে যদি আমি আচ্ছা x ইকুয়াল হচ্ছে a1 এটাকে আমরা এইভাবে লিখতে পারি ই টু দ্য পাওয়ার মাইনাস ডি। ও প্রত্যেকটা সাথে মানে টি আছে, টিটা লিখি নাই, টি লিখি নাই। হ্যাঁ, এটার মধ্যে ব্র্যাকেটে টি হবে, ভেরিয়েবলটা টি হবে। ওকে, তো এখন ই টু দ্য পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো আমরা এক্সপোনেনশিয়ালের যে এগুলো যোগ বিয়োগ বা এক্সপোনেনশিয়ালি এটাকে এই পার্টটাকে আমরা আলাদা লিখতে পারি মাইনাস ডি টি ইন্টু ই টু দ্য পাওয়ার আই জি টি এভাবে লিখতে পারি প্লাস a2 ই টু দ্য পাওয়ার মাইনাস ডি হ্যাঁ টি ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস আই জিটি। এক্স ইকুয়াল হচ্ছে a1 এটা থেকে a1 না, এটা থেকে কমন নিয়ে আসি ই টু দ্য পাওয়ার মাইনাস ডি টি আর থাকে হচ্ছে a1 ই টু দ্য পাওয়ার আই জিটি প্লাস a2 ই টু দ্য পাওয়ার মাইনাস আই জিটি। এটা আমরা x ইকুয়াল মাইনাস ডি টি এটাকে ই টু দ্য পাওয়ার আই থিটা ই টু দ্য পাওয়ার আই থিটা যে অয়লারের যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটি অনুযায়ী যদি এটা এক্সপান্ড করি তাহলে আমরা এটার মধ্যে পাবো a1 এটা হচ্ছে ই টু দ্য পাওয়ার আই, এটা হবে cos থিটা মানে হচ্ছে জিটি প্লাস আই সাইন থিটা সাইন জিটি প্লাস এটা হচ্ছে একটা প্লাস a2 এটা পাবো হচ্ছে cos gt মাইনাস i sin gt এটা। তো এগুলো যদি আমি রিঅ্যারেঞ্জ করলে ফাইনালি আমি পাবো হচ্ছে ই টু দি পাওয়ার ডিটি বা টিডি। যেটা লোকের টিটা মানে আগে লিখলে ভালো হবে, তোমরা আবার এদেরকে টাইমের পরিবর্তন যদি আবার বুঝো। হ্যাঁ, এটা কিন্তু টাইমের পরিবর্তন না, দুইটা আলাদা আলাদা জিনিস। তো এইগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করলে অর্থাৎ cos gt একসাথে করলে আমরা এটার মধ্যে পাবো হচ্ছে a1 প্লাস a2 এটার মধ্যে থাকবে হচ্ছে cos gt প্লাস i a1 মাইনাস a2 হলো sin gt। এখন এটার মধ্যে থেকে দেখো যদি আমরা এটাকে একটা কনস্ট্যান্ট এই জায়গাটায় একটা কনস্ট্যান্ট হিসাব করি তাহলে ই মাইনাস, এখন আমরা এই ইকুয়েশনটা এর আগে আমরা দেখছি। তাই হবে না, তাই সাইন জিটি হবে না। দেখো এই পার্টটা এ বি বা বিসি রাইট, এটা ধ্রুবক, এই কনস্ট্যান্ট গুলো ভিন্ন। এই ইকুয়েশনটাকে অর্থাৎ এই ইকুয়েশনটা অর্থাৎ এ sin ওমেগা টি প্লাস বি sin cos ওমেগা টি, এই ইকুয়েশন জেনারেল রূপটা কিন্তু x a sin ওমেগা টি। আমরা লিখতে পারি x a sin ওমেগা টি, লেখা যায় কিনা? আমরা এর আগে এটা বের করছি, যদি বের করে থাকি তাহলে নট
এ নট দিয়ে ছোট হাতের এ নট দিলাম ইন্টু হবে সাইন এই জিটি তার সাথে একটা ফেজ রিলেশন আসবে যেটাকে আমরা ফাই বলতে পারি বা ডেল বলতে পারি, ডেল্টা বলতে পারি। এটা তার মানে হচ্ছে আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটা পাই। এখন এই ইকুয়েশনের মধ্যে এই পার্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড, অর্থাৎ এই পার্টটা হচ্ছে এটার মধ্যে অ্যামপ্লিটিউড, এই পার্টটা হচ্ছে এটার মধ্যে অ্যামপ্লিটিউড। তাহলে এটার মধ্যে এই ইকুয়েশনটাকে আমরা দেখাতে পারি এইভাবে যে x ইকুয়াল হচ্ছে এই টোটালটাকে আমি যদি একটা কনস্ট্যান্ট ধরি, এই কনস্ট্যান্টটা হচ্ছে আর অ্যামপ্লিটিউড ধরি টোটালটাকে ইনটু হচ্ছে সাইন জিটি ফাই। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের অ্যামপ্লিটিউড হচ্ছে আর। এখন আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হবে এরকম যে যদি এটা আর কনস্ট্যান্ট হয়, আর ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে তোমরা জানো তার রিপ্রেজেন্টেশনটা যদি ফাইভ মান শূন্য হয় বা যাই হোক, এটা তাদের একটা ফেজ রিলেশন আছে, তো এরকম একটা সাইনোসয়েডাল আমরা ওয়েভ পাবো, তাই না? এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভ আমরা পাবো। এখন যেহেতু তার ফেজ রিলেশন আছে, সেই ক্ষেত্রে হয়তো এই শূন্য থেকে পাবো না, ওকে যাই শূন্য থেকে হোক বা তার ম্যাক্সিমাম একটা ভ্যালু থাকবে, সেটার জন্য হতে পারে, বা উপর থেকে শুরু হলো। কিন্তু এটার মধ্যে আর তো কনস্ট্যান্ট না, যেখানে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে এ নট ই টু দ্য পাওয়ার মাইনাস ডিটি। এই যে আর সময়ের সাপেক্ষে এই আরটা ডিকে হচ্ছে, সময় যত যাচ্ছে এই আর কিন্তু ডিকে হচ্ছে। এই আর এর ডিকেটা সময়ের উপর ডিপেন্ড করে, আর এই ড্যাম্পিং ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে, আমাদের ড্যাম্পিং যে ভ্যালুটা সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে। এটা যত বেশি হবে এটা ডিক্রিমেন্ট তত বেশি হবে, সময় যত যাবে তার ডিক্রিমেন্ট তত বেশি হবে। তার মানে হচ্ছে এটার মধ্যে দুইটা পার্ট, এক হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট আর একটা হচ্ছে সাইন পার্ট। এই সাইন পার্ট কি করবে, রিপ্রেজেন্ট করে যে তার যে অসিলেশনটা, এই অসিলেশনটা সিম্পল হারমোনিক অসিলেশন আছে, বাট আর যেটা রিপ্রেজেন্ট করে সেই সিম্পল হারমোনিক যে অসিলেশনটা, এই অসিলেশনটা আস্তে আস্তে ডিক্রিমেন্ট হয়ে যায়, আস্তে আস্তে এটা শূন্যর দিকে চলে আসে। এটাকে যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি, এই পুরো ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করবে এটা যে প্রথম অবস্থা তার একটা এই জায়গা থেকে সে এই যা ম্যাক্সিমামে আসবে, এসে আবার এই জায়গার মধ্যে কমবে, এই জায়গাতে আবার এই জায়গাতে আসবে, আবার কমবে, আবার অসিলেশন তার মধ্যে আছে, বা তার অ্যামপ্লিটিউড টাইম যাওয়ার সাথে সাথে তার অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে এক্সপোনেনশিয়ালি একসময় ডিকে হয়ে যাবে। তার অ্যামপ্লিটিউডটা তুমি যদি এই জায়গা থেকে দেখো, তার অ্যামপ্লিটিউডটা এইভাবে কিন্তু ডিকে হচ্ছে, আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি তার অ্যামপ্লিটিউডটা ডিকে হচ্ছে, অনুরূপভাবে তুমি এদিক থেকে চিন্তা করো, তার অ্যামপ্লিটিউড এভাবে ডিকে হচ্ছে, এভাবে ডিকে হয়ে এক সময় কি করবে, তার অ্যামপ্লিটিউড শূন্য হয়ে যাবে, তার অ্যামপ্লিটিউড একসময় শূন্য হয়ে যাবে। তো এই কন্ডিশনটাকে বলা হয় অর্থাৎ আমরা ওমেগা স্কোয়ার গ্রেটার দেন ডি স্কোয়ার, এটাকে বলা হয় আন্ডার ড্যাম কন্ডিশন। কথা কি বোঝা গেল কিনা? হ্যাঁ,
তোমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। তার মানে জি আমরা স্যার, এই জায়গার মধ্যে বুঝতে স্যার। আমরা এই জায়গায় সিম্পল একটা ক্যালকুলেশন করে আসছি এই জায়গার মধ্যে। দেখো এই জায়গার মধ্যে আমরা একটা সিম্পল ক্যালকুলেশন করে আসছি। এই সিম্পল ক্যালকুলেশন করে যে সর্বশেষ যে ইকুয়েশনটা পেলাম সেই ইকুয়েশনটা x ইকুয়াল টু r sin থিটা। তো এই জায়গার মধ্যে যদি rটা কি, এটা কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এই ধরনের আমরা গ্রাফ পাবো, বা এই জায়গা থেকে উপর থেকে নিচে যাই বলি আমরা একটা গ্রাফ পাবো। আর যদি এটা ভেরিয়েবল হয়, এটা যদি ভেরিয়েবল হয়, ভেরিয়েবল তো আমরা বুঝতেছি আর ইকুয়াল টু রিপ্লেস করছি আমরা এটা, অর্থাৎ এক্সপোনেনশিয়ালি সে ভ্যালু হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। টাইম যাওয়ার সাথে সাথে এক্সপোনেনশিয়ালি কমতেছে। দেখো তার অ্যামপ্লিটিউড প্রথম অবস্থা এই জায়গা ছিল, দ্বিতীয় অবস্থা এই জায়গার অ্যামপ্লিটিউড আর এই জায়গার অ্যামপ্লিটিউড কমতে থাকবে, এই জায়গার অ্যামপ্লিটিউড এই জায়গার অ্যামপ্লিটিউড কমতে থাকবে। বাট দেখো এটার অ্যামপ্লিটিউড এই জায়গার অ্যামপ্লিটিউড এই জায়গার অ্যামপ্লিটিউড এই জায়গার অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু কমাটা এটার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স। এই যে অ্যামপ্লিটিউড কমতেছে, এই যে অ্যামপ্লিটিউড কমতেছে, এই কমাটা সবসময় কিন্তু একই রকম হবে। কিরকম দেখো, এই একটা সাপেক্ষে আরেকটা যে কমতেছে, কতটুকু কমতেছে সেটা সবসময় একই রকম হবে। সেটা বের করার জন্য দেখো আমরা যে ইকুয়েশনটা ব্যবহার করছি, দেখো অ্যামপ্লিটিউডের যে ইকুয়েশনটা, অ্যামপ্লিটিউডের ইকুয়েশনটা কি, অ্যামপ্লিটিউডের ইকুয়েশনটা হচ্ছে এই যে আর ইকুয়াল টু হচ্ছে এ নট ই টু দি পাওয়ার মাইনাস টিডি। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড কমার ইকুয়েশনটা। এখন এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এভাবে R5 হবে। তাহলে দেখো আমি যদি এটার মধ্যে এক কাজ করি, R1 সবচেয়ে বেশি ছিল, তারপর হচ্ছে এটা R2 R1 R2, যদি রেশিও নিই তাহলে কি আসবে দেখো, এটা যদি R1 হয়, অর্থাৎ একদম টাইম যখন টি, মনে করো টাইম আমি টি ধরলাম এই জায়গার মধ্যে, এই জায়গাটাতে টাইম যখন টি তখন হচ্ছে R1। তো আমি এই জায়গা থেকে এই জায়গা আসলে, এই জায়গা থেকে এই জায়গা আসতে, অর্থাৎ এই পিক থেকে এই পিকে আসতে যে সময়টা লাগবে সেই সময়টাকে আমরা কি বলি, এক পিক থেকে আরেক পিকে যাইতে, মানে এই পিক থেকে এই পিক হচ্ছে এই পিক থেকে এই পিকে আসতে, এটা হলো টাইম পিরিয়ড টি, তাই না? একই সাইডে এই পিক থেকে এই পিক, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে টি, নাকি মনে স্যার আছে? পর্যায়কালের সাপেক্ষে হবে। হ্যাঁ, তো এই জায়গা থেকে এই জায়গা যদি বলো তাহলে টাইম পিরিয়ড, আর এই জায়গা থেকে এই জায়গা যদি ল্যামডা দিয়ে প্রকাশ করি অথবা ল্যামডাও বলা যায়, বলতে পারি, তো আমরা টাইম পিরিয়ড দিব কারণ যেহেতু টাইম আছে। ওকে, তাহলে এই যে নিচের দিকে ম্যাক্সিমাম পাইতে হলে এই জায়গা থেকে নিচের দিকে ম্যাক্সিমাম আসলে তার সময় লাগবে হচ্ছে t/2, তাই না? হ্যাঁ, t/2 লাগবে না? এই পিক থেকে আপার পিক থেকে লোয়ার পিকে আসতে সময় নেবে t/2, আর আপার পিক থেকে আবার আরেক আপার পিক হচ্ছে তার টাইম পিরিয়ড টি লাগে। ওকে, তা আমি যদি R1 এটার মধ্যে ব্যবহার করি a নট ই টু দি পাওয়ার মাইনাস টি ডি, আর নিচেরটা এই নিচের যে R2 তে যেতে তার সময় লাগবে a নট ই টু দি পাওয়ার মাইনাস এই টি এর সাথে আরো t/2 ইনটু ডি। এটা লাগবে কিনা? যদি এটা লেগে থাকে, এখন আসো এটার মধ্যে ক্যালকুলেশনটা করে দেখো তো কি আসে। এটা কাটা যায়, এই টি কাটা যায়, টি কাটা যাবে, তাহলে উপরের দিকে শুধুমাত্র এই যে এটা মাইনাস টি/2 ডি, এটা মাইনাস, এটা উপরের দিকে যখন যাবে তখন প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে টি বড় হাতে d/2 এই ফ্যাক্টরটা থাকবে। এখন তুমি যদি R2 এই R2 বাই হচ্ছে R3 নাও রেশিওটা, তাহলে তুমি একই ভ্যালু পাবা, অর্থাৎ t/d/2। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে যে এই R1 থেকে R2 যে কমবে, বা R1 থেকে R2 যে কমবে, বা R1 হবে R2 এর এত গুণ,
অন্যভাবে যদি বলি আমরা R1 R2 ইকুয়াল হচ্ছে R2 R3 R3 R4 ডট ডট ডট, এগুলো সবগুলো ভ্যালু হবে E ল্যামডা বাই 2, কারণ তার টাইম পিরিয়ড কনস্ট্যান্ট। টাইম পিরিয়ড কনস্ট্যান্ট মানে হচ্ছে এই টোটালটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, অর্থাৎ এই প্রত্যেকবারেই তার যে অ্যামপ্লিটিউড কমবে এই হারে, এত গুণ কমবে বা এত গুণ বাড়বে, এত গুণ কম বা এত গুণ বেশি হবে তার পূর্ববর্তী। দেখো আমি যদি এমনি বলি R1 ইকুয়াল সরি এই একটা R1 ইকুয়াল টু হচ্ছে R2 ইনটু e টু দ্য পাওয়ার TD বাই এত। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে R1 টা হচ্ছে এটা একটা 1 এর চেয়ে কম ভ্যালু হবে, 1 এর চেয়ে কম ভ্যালু হবে, আর 1 এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে R1 R2 সমান, তার মানে এটা একদম ফ্রি পার্টিকেলের মতো আচরণ করবে, কিন্তু এটা 1 এর চেয়ে কম। কতটুকু কম? এই এতটুকু কম। অনুরূপভাবে তুমি এই R2 R2 নাও, দেখবা এই এতটুকু কম পাবা। R3 R4 নাও, এতটুকু কম পাবা। মানে হচ্ছে পূর্ববর্তী তার যে অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউড থেকে এতটুকু কম। অন্যভাবে যদি বলি এই R2 থেকে তার R2 থেকে R1 কতটুকু বেশি? এতটুকু বেশি। এভাবে আমরা সবসময় তার ডিক্রিমেন্ট, তার পূর্ববর্তী থেকে এত গুণ কম হবে, তার পূর্ববর্তী থেকে এত গুণ কম হবে, যে অ্যামপ্লিটিউড এলে সবসময় এতটুকু কম হবে তার অ্যামপ্লিটিউডটা, অর্থাৎ তার মানে হচ্ছে আস্তে আস্তে সে ডিকের দিকে যাচ্ছে। এটা একটা কন্ডিশন। তার কোনো কনফিউশন আছে? হ্যাঁ, না স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। ঠিক আছে স্যার। ওকে, তারপর হচ্ছে 2 নম্বর কন্ডিশনে আমরা যাই। যদি এমন হয় দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে ইন কেস অফ এটা তার বিপরীত হবে ডি স্কয়ার গ্রেটার দেন ওমেগা স্কয়ার। যদি এই ক্ষেত্রে হয়, এই ক্ষেত্রে দেখো এই ইকুয়েশনটা, এই ক্ষেত্রে এই ইকুয়েশনটা ডি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এটা রিয়েল পার্টে থাকে, এটার মধ্যে কোনো ইমাজিনারি পার্ট আছে না, কারণ এটা সবচেয়ে বড়। তো এটাকে আমি একটু তোমাদের একটু ইলাবোরেটলি করি, কারণ হচ্ছে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যদি আমরা এই কন্ডিশন ধরি, এই কন্ডিশন ধরে আমরা যে কাজটা করব, ইকুয়েশন যে এই কন্ডিশনের জন্য এটার একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি। ইকুয়েশন নাম্বার এর আগে কি দেওয়া হয়েছে? ইকুয়েশন নাম্বার এর আগে দেওয়া হয়েছে? না স্যার, এর আগে আমরা দেইনি। হ্যাঁ, এটা ইকুয়েশন নাম্বার 1, তাহলে এটা হবে ইকুয়েশন নাম্বার 2। এটা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখি আমরা। হ্যাঁ, এই কন্ডিশনটা আমরা ব্যবহার করব, তার জন্য এই ইকুয়েশনটাকে একটু আমরা ফর্মুলেট করি। এটা সরাসরি করা যায়, এই জায়গা থেকে সরাসরি করা যায়, এটার মধ্যেও করা যায়, কিন্তু করতে গেলে তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। তো এই কারণে আমরা এটাকে একটু রিসাইজ করি। যেমন ধরি তাহলে ফ্রম ইকুয়েশন 2 এই জায়গা থেকে আমরা যে কাজটা করব, যে এটাকে আমরা ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করলে আমরা dx বাই dt ইকুয়াল আমরা পাবো হচ্ছে মাইনাস ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এটা হবে a1 ইন্টু মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু হবে টি। আর একটা পার্ট থাকবে প্লাস a2 মাইনাস ডি মাইনাস ডি স্কোয়ার
মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু a2 e to the power minus d minus d স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু থাকবে হচ্ছে এটার মধ্যে টি। এটার মধ্যে এই যে dx বাই dt এটা হচ্ছে ভেলোসিটি। এই যে কনস্ট্যান্ট গুলো, এই কনস্ট্যান্টের ভ্যালুগুলোর আমরা মান বের করতে চাই। স্যার পরেরটা এই একটু মানগুলো আবার দুইটা হলো, তাহলে আগেরটা কি A1 দুইটা হবে না? কোনটা? স্যার পরেরটা এ টু দুইটা কিভাবে একটু হলো? দুইটা দিচ্ছেন কিন্তু A1 একটা হইছে। ও আচ্ছা, এটার মধ্যে একটু দুইটা হইছে, জি স্যার। এটা মনে হয় না জি একটাই স্যার। হবে, স্যার তাহলে একটাই হবে, কারণ হচ্ছে এটা তো কনস্ট্যান্ট, এটা তো আমি ডিফারেন্সিয়েট করি নাই। হ্যাঁ, এটাকে তো আমি ডিফারেন্সিয়েট করি নাই, করছি? না স্যার, এটা গুণন ওইটাই। আকারে একটাই থাকবে। জি এটা স্যার, জি স্যার। বলে লিখছে দুইটা, দুইটা লেখলে এটা বলে লেখা হয়েছে। ওকে, এখন আসো, আমরা গত ক্লাসে আমরা দেখলাম কি, যখন যদি মনে করো একটা যে কোনো কণা, আমি একটা সিম্পল হারমোনিক অসিলেটর দিয়ে দেখাই। অসিলেটরটা যখন এই জায়গায় যাবে, আমরা ধরে নিচ্ছি যে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। এটা তুমি যে কোনো পয়েন্টে নিয়ে করতে পারো, এই জায়গা নিয়ে করতে পারো, এই জায়গা নিয়ে করতে পারো, করলে একই রেজাল্ট আসবে। তো আমার সুবিধার জন্য আমরা বলছি যে বস্তুটা এই জায়গা থেকে আমি অবজারভেশন শুরু করি, অর্থাৎ তার যখন সে একদম ম্যাক্সিমাম তার ডিসপ্লেসমেন্ট, সেই জায়গা থেকে তার অবজারভেশন শুরু করে, তাহলে টি ইকুয়াল টু এই জায়গায় 0। তাহলে টি যদি এই জায়গায় 0 হয়, তাহলে এক্স হচ্ছে তার ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালুটা আমি ধরে নিচ্ছি হচ্ছে এ নট, ছোট হাতের আমি এ নট ধরে নিলাম যে তার ম্যাক্সিমাম ভ্যালুটা। আর এই জায়গা থেকে এটা ম্যাক্সিমাম ভ্যালুটা যদি এ নট ধরে নেই, একটু দাঁড়াও, ওকে, ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমি এ নট ধরে নেই, এর আগে কি ধরছি আমরা, এ বড় হাতের এ নট না, হ্যাঁ, এটাকে যদি আমরা এ নট ধরে নেই, এ নট ধরে নেই, তাহলে এটার মধ্যে ভেলোসিটি v ইকুয়াল টু হবে 0, তাই না? v নট ইকুয়াল টু হবে 0। তাহলে এই জিনিসগুলো আমি যদি এই জায়গায় বসাই, তাহলে y ইকুয়াল dx বাই dt ইকুয়াল টু 0 বসালাম, ইকুয়াল হচ্ছে এই জায়গায় আমাদের t এর মান 0 বসাও, t এর মান যদি 0 বসাও এই পার্টটা 1 আসবে, এই জায়গায় আমরা t এর মান 0 বসাও, তাহলে এই পার্টটাও 1 আসবে। তার মানে এই পার্টটা এক্সপোনেনশিয়াল পার্টগুলো 1 আসবে, তাহলে থাকবে শুধু এইগুলো। তো এগুলোকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, এই যে এই d মাইনাস d, এগুলোকে রিঅ্যারেঞ্জ করলে সরি এটা হচ্ছে এটা একটা ইকুয়েশন, রাইট? তো এগুলোকে যদি রিঅ্যারেঞ্জ করি, প্রথমটা হচ্ছে একটু ভেঙে দেখো, ভেঙে দেখেন, প্রথম, হ্যাঁ একটু ভেঙে দেখেন। দেখ ওই জায়গায় আমরা যদি এটা এটা হলো দ্বিতীয় ইকুয়েশন। প্রথম ইকুয়েশনটা আমরা ছিল কি, আমাদের ছিল কি, প্রথম ইকুয়েশনটা ছিল y, অর্থাৎ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমরা এ নট ধরে নিলাম, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ, আর ইকুয়েশনটা ছিল a1 e টু দ্য পাওয়ার মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস এই যে পার্টটা, টি এর মান যদি 0 বসাও, তাহলে e টু দ্য পাওয়ার 0 আসবে, প্লাস a2 এটাও e টু দ্য পাওয়ার 0 আসবে। তার মানে হচ্ছে a নট ইকুয়াল হচ্ছে a1 প্লাস a2, আমরা এইটা একটা পাইলাম। আর এই যার মধ্যে দেখো, এই যে এই ইকুয়েশনে যদি বসাই, এন্ড দেখো এই ইকুয়েশনে যদি বসাই dx বাই dt এটা হচ্ছে 0 ইকুয়াল, এই যার মধ্যে থাকবে হচ্ছে মাইনাস d, কারণ এই যে t এর মান 0, মাইনাস d প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এই যে আমাদের এটা থেকে থাকবে a1, এর থেকে যাবে, প্লাস থাকবে হচ্ছে এই পার্টটা, কারণ এই পার্টটা ইয়ে হয়ে যাবে, দেখো এই পার্টে টি এর মান 0 বসাও, টি এর মান 0 বসালে এটা 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে, শুধু এই পার্টটা আর dx বাই dt এর মান 0 বসালাম, 0 বসালাম, আর এই পার্টটা a2, এটা আমার থাকবে হচ্ছে মাইনাস d মাইনাস রুট ওভার
ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এই পার্টটা থেকে যাবে। দেখো এটা 2 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে এটা পেলাম। আর এটা হচ্ছে এই যে আমাদের যে 2 নং ইকুয়েশন ছিল, সেই 2 নং ইকুয়েশনের মধ্যে এটা বসালাম, বসালে আমরা এই দুটো ইকুয়েশন পাবো। অর্থাৎ এটাও a1 এটাও a2। এই জায়গা থেকে আমরা একটা জেনারেল সলিউশন করে এটা সমাধান করে a1 a2 এর মান এই জায়গা থেকে আমরা বের করব। তো ফাইনালি এই জায়গা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এগুলোকে a1 a2 এর গুণন করলে যে ইকুয়েশনটা পাবো এই জায়গার মধ্যে থেকে ফাইনালি a1 মাইনাস a2 ইকুয়াল হচ্ছে ডি এ নট বাই হচ্ছে রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার পাবো এই জায়গা থেকে। এটাকে সমাধান করলে ফাইনালি আমরা এই ইকুয়েশনটা পাবো। এখন দেখো যদি আমরা এই দুটো এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যুক্ত করি, ওকে, এটা ইকুয়েশন নাম্বার যদি 3 দাও আর এটাকে ইকুয়েশন নাম্বার যদি 4 দাও, এই 3 এবং 4 যদি আমরা যোগ করি, 3 এবং 4 যদি যোগ করি তাহলে কি পাবো? যোগ করলে এই a2 a2 কাটা যাবে, থাকবে হচ্ছে a1। তার মানে হচ্ছে এটার মধ্যে থাকবে যে 2a1 ইকুয়াল হবে a0 প্লাস ডি a0 রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। অনুরূপভাবে এক সলিউশন করলে অর্থাৎ a2 a1 বের করলে এটার মধ্যে হাফ হয়ে যাবে, এটা হাফ হয়ে যাবে। তার মানে হচ্ছে a1 ইকুয়াল হচ্ছে আমরা পাবো হাফ a0 প্লাস ডি a0 বাই রুট ওভার ডি স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা পাবো। সিমিলারলি সমাধান করে তোমরা a2 পাবা হচ্ছে a2 যে ভ্যালুটা সেটা পাবা a0 মাইনাস হাফ a0, সরি a2 এর ভ্যালুটা টোটালটা আমরা লিখে দিচ্ছি, একইভাবে হাফ a0 into 1 minus d by root over d square minus omega square। এই দুটা এর মান পাবো। এই a1 a2 এর মান আমাদের যে 2 নং সমীকরণ আছে সেই 2 নং সমীকরণের মধ্যে আমরা বসাই দেব। তাহলে from 2, তাহলে 2 থেকে আমরা পাবো হচ্ছে x ইকুয়াল হচ্ছে হাফ a0 আর এই জায়গা থেকে আমরা এই যে এই যে পার্টটা, এই পার্টটাকে আলাদা করে নেব, e টু দি পাওয়ার মাইনাস ডিটি। তো e টু দি পাওয়ার মাইনাস ডিটি এই জায়গা তো আছে, e টু দি পাওয়ার মাইনাস ডিটি এই জায়গা তো আছে। তো এই দুই জায়গা থেকে যদি আমরা আলাদা করে, ওকে, আমরা একটু মানগুলো বসাই ওকে a0 ওকে হাফ a0 ইন্টু এই যার মধ্যে থাকে হচ্ছে 1 প্লাস ডি বাই রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এটা। তারপর হচ্ছে ইনটু এর ভ্যালুটা বসালাম ই টু দি পাওয়ার ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার ওমেগা স্কোয়ার ইনটু টি, এটা থাকে প্লাস এই যার মধ্যে a2 সমান থাকবে হাফ a0, এই যার মধ্যে 1 মাইনাস ডি বাই রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ইনটু e টু দি পাওয়ার মাইনাস ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এই যার মধ্যে ইনটু থাকবে টি। এই পার্ট থেকে হাফ a0 সাথে এই এক্সপোনেনশিয়াল পার্ট থেকে e টু দি পাওয়ার মাইনাস dt কমন নিয়ে আসা যায়। তাহলে ফাইনালি আমরা এই জায়গা থেকে লিখতে পারি হাফ a0 কমন নিয়ে আসলে আর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস dt যদি কমন নিয়ে আসি তাহলে এই যার মধ্যে থাকে হচ্ছে
1 plus d by root over d square minus omega square into e to the power root over d square minus omega square plus 1 minus d by root over d square minus omega square into e to the power minus e to the power root over d square minus omega square এর সাথে কি হবে না? হ্যাঁ এই জায়গার মধ্যে টি হবে, এই জায়গায় টি থেকে যাবে, টিটা থেকে যাবে, টি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার তার সাথে টি থেকে যাবে। ওকে, এই হলো ফাইনালি আমরা এই ইকুয়েশনটা পাবো। এখন এটা কোন কন্ডিশনের জন্য? কন্ডিশন হচ্ছে ডি স্কোয়ার বড় হবে কার থেকে? ডি স্কোয়ারটা বড় হবে ওমেগা স্কোয়ার থেকে, তাই তো? যদি হয় তাহলে কি করবে? আমরা বলছি এটা ডি স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ার থেকে বড়, মানে কি ড্যাম্পিংটা বড়, কারণ ডি এটার মধ্যে ড্যাম্পিং এর সাথে রিলেটেড, তার মানে এটার মধ্যে ড্যাম্পিংটা অনেক বড়। ড্যাম্পিংটা যদি অনেক বড় হয় তাহলে কি হবে? ওকে, সহজ কথা, এই ডি স্কোয়ার যদি অনেক বড় হয়, ড্যাম্পিংটা যদি অনেক বড় হয়, আমরা এই জায়গা থেকেও আলোচনা করতে পারি, এই জায়গা থেকেও আলোচনা করতে পারি, অথবা আমরা এই জায়গা থেকেও আলোচনা করতে পারি। এই জায়গা থেকে যদি আমরা আলোচনা করি ডিটা যদি অনেক ওমেগা থেকে অনেক বেশি বড় হয়, দেখো এই পার্টটা যদি ডিটা যদি অনেক বড় হয় ওমেগা থেকে, তাহলে এটা নেগেটিভ পার্ট থাকবে, তার মানে এক্সপোনেনশিয়াল পার্টটা মানে হচ্ছে ডিকে পার্ট। এটা অনুরূপভাবে এই পার্টটাও ডিকে হবে, কারণ হচ্ছে এটার সাথে এটারও গুণন আছে, তার মানে এই দুইটা পার্টই কিন্তু ডিকে পার্ট। এটার মধ্যে দুইটা পার্টই এটার মধ্যে ডিকে পার্ট। তো যদি ডিসপ্লেসমেন্টটা অনেক বেশি হয়, ড্যাম্পিংটা অনেক বেশি হয় ফ্রিকোয়েন্সি থেকে, তার মানে হচ্ছে এই এক্সপোনেনশিয়ালি এগুলো ডিকে হবে। তো এই ডিকেটাকে বলা হয় তোমার ক্রিটিক্যাল স্যার এটা। না, এটা হচ্ছে ওভার ড্যাম্পিং। এই ড্যাম্পিংটাকে বলা হয় আমরা এটার মধ্যে বলতে পারি সিন্স d square greater than omega square, then each of the two terms in right hand side of the above equation has an exponential term with negative power. That means each decreases, প্রত্যেকটাই decreases as exponentially decrease হচ্ছে with respect to time, টাইমের সাপেক্ষে এটা তোমার ডিকে হবে। That means in this case there is no oscillatory term আর ভাইব্রেটরি কোনো টার্ম এর মধ্যে নাই। In this case there is no, অর্থাৎ পিরিয়ডিক মোশন করবে এই ধরনের কোনো, এদের মধ্যে পিরিয়ডিক মোশন প্রদর্শন করবে এই ধরনের কোনো টার্ম নাই, অর্থাৎ there is no vibratory or oscillatory term, vibratory or oscillatory term. Thus
thus maximum value thus maximum value of displacement falls off asymptotically zero. এটা হচ্ছে একদম কার্ভটা যদি আমরা অঙ্কন করি এই কার্ভটা হবে এরকম, অর্থাৎ এর আগেটা তো অসিলেশন ছিল, অসিলেটরি টার্ম ছিল বলে ওকে এই যে এর আগেটা তো অসিলেশন ছিল, আস্তে আস্তে একটা ডিকে হয়েছে। আর এই ক্ষেত্রে পুরোপুরি যে ঘটনাটা ঘটবে এক্ষেত্রে যে পুরোপুরি যে ঘটনাটা ঘটবে তার অ্যামপ্লিটিউড যদি ম্যাক্সিমাম থাকে, এই ম্যাক্সিমাম থেকে আস্তে 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 ডিকে হয়ে একদম শূন্যতে চলে আসবে। এটাকে আমরা বলছি ওভার ড্যাম্পিং। আচ্ছা, ক্রিটিক্যাল ড্যাম্পিংটা কি? এটা তো হচ্ছে কেস 3, in case of d square হচ্ছে ওমেগা স্কয়ারের সমান। এই ক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে? এটা যদি এরকম d স্কয়ার যদি ওমেগা স্কয়ারের সমান হয়, এরও d স্কয়ার যদি ওমেগা স্কয়ারের সমান হয়, তাহলে দেখো এই যে পার্টটা এই পার্টে দেখো ইনফিনিটি একটা টার্ম চলে আসবে। এই পার্টগুলোতে ইনফিনিটি একটা টার্ম চলে আসবে, কারণ শূন্য। এই শূন্য যদি ইনফিনিটি টার্মটা চলে আসে তাহলে এদের মধ্যে তার কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না, বাট এদের মধ্যে তার কোনো সলিউশন পাবো না। বাট আমরা যদি এদের মধ্যে সরাসরি আমরা যদি d স্কয়ার ইকুয়াল ওমেগা স্কয়ার না ধরি, অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে ধরি, হ্যাঁ, যে d স্কয়ার কাছাকাছি হচ্ছে ওমেগা স্কয়ার, দ্যাট মিনস এটার মধ্যে আমরা বলতে পারি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু শূন্য না, একটা সামান্য একটা ভ্যালু আছে, খুবই ছোট একটা ভ্যালু, সেটাকে আমরা ধরি h, এ ভেরি স্মল ভ্যালু, ভেরি স্মল। তাহলে আমরা যে জেনারেল সলিউশনটা বের করছি, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 2, আমরা যে ইকুয়েশন নাম্বার 2 আমরা বের করে রাখছি, তাহলে এই জায়গা থেকে আসি, তাহলে ফ্রম ইকুয়েশন 2 থেকে আমরা পাই, দেখো x is equal হচ্ছে a1 e to the power minus d প্লাস এটা সমান আমরা বলছি কি, এটা সমান আমরা বলছি d স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এটাকে আমরা h বলছি। তাহলে h আর এর মধ্যে হচ্ছে t, এটার সাথে t আছে, এটা প্লাস a2, অনুরূপভাবে আমরা এটাকে লিখতে পারি e to the power minus d মাইনাস h, এটাকে আমরা t লিখতে পারি। এখন দেখো এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, একটু সমাধান করি। এই জায়গা থেকে e to the power minus d যে টার্মটা, সেটাকে আমরা এই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসি। যদি সরিয়ে নিয়ে আসি, e to the power minus d t নিয়ে আসলে এই জায়গার মধ্যে থাকবে হচ্ছে a1 e to the power ht একটা, আর একটা পার্ট থাকবে হচ্ছে a2 e to the power minus ht। এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে আমরা পাবো x equal to e to the power minus td, এক্সপান্ড করলে যে পার্টটা পাবো
প্রত্যেকটার জন্য a1 1 প্লাস, কারণ এটা ছোট ভ্যালু, 1 প্লাস ht প্লাস h স্কয়ার t স্কয়ার ইনটু ফ্যাক্টরিয়াল 2, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, প্লাস হচ্ছে a2, আমরা এটাকে যদি লিখি 1 মাইনাস ht প্লাস h স্কয়ার t স্কয়ার ফ্যাক্টরিয়াল 2, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, এই যে হায়ার অর্ডার টার্মগুলোকে যদি বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস td a1 1 প্লাস ht প্লাস a2 1 মাইনাস ht, হায়ার অর্ডার টার্মগুলো বাদ দিয়ে দিলে আমরা এটা পাই। তাহলে ফাইনালি এই জায়গা থেকে আমরা লিখতে পারি এটাকে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, আর a1 a2 এগুলো যদি সেপারেট করি, তাহলে a1 প্লাস a2 ইনটু যেহেতু 1 আছে প্লাস হচ্ছে 1 এর কারণে প্লাস হচ্ছে a1 মাইনাস a2, এই জায়গা থাকবে হচ্ছে ht। তো এগুলোকে আমরা আলাদা, যদি কনস্ট্যান্ট, আলাদা কনস্ট্যান্ট এগুলোর মান বসাই দিই, এগুলোকে আমরা আলাদা ভ্যালু ধরে নিই। এটাকে আমরা ধরি হচ্ছে m আর এটাকে ধরি n, এই পুরোটাকে আমরা n ধরি, তাহলে nt, এই ভ্যালুটা আমরা পাই। স্যার উপরে কি এই ল্যামডা ধরছেন? হ্যাঁ উপরে d সমান ল্যামডা সরি সরি, এটা ডি 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 ডি, কারণ ল্যামডাকে তো আমরা ডি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, ল্যামডা না ডি। এখন দেখো ওই আগের যে কন্ডিশন আছে যে ম্যাক্সিমাম ভেলোসিটিতে আমরা তার যে অ্যামপ্লিটিউড পাইছি হচ্ছে এ নট, যখন তার টাইম 0 তখন তার ভেলোসিটি হচ্ছে 0, তারপর হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ম্যাক্সিমাম। তো সেই কন্ডিশনগুলো যদি আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে ফাইনালি যে ইকুয়েশনটা পাবো, দেখো এই ইকুয়েশনটা আমরা এরকম পাইলাম, এটা সমান m ধরলাম আর এই h সমান n ধরলাম। তাহলে আমরা এই জায়গা থেকে এইভাবে লিখতে পারি, এর আগে দেখো a1 a2, এর আগে আমরা দেখো এর আগে আমরা বলছি a1 প্লাস a2 অথবা a1 মাইনাস a2, আমরা দুইটা ইকুয়েশন আমরা এর আগে বের করছি, তাই না? হ্যাঁ, এর আগে তো আমরা, হ্যাঁ করছি স্যার a1 a0 সমান a1 প্লাস a2 আর a1 মাইনাস a2 সমান সমান d a0 ডিভাইডেড বাই d রুট ওভার d স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। তো এখন একটু দেখো, আমরা এটা লিখি, এটা থেকে এই m এবং n কে বাদ দিয়ে আমরা যদি এভাবে লিখতে পারি, বা এটাকে এভাবেও রাখা যায়। ওকে, তাহলে আমরা দেখো এভাবে লিখি, রিকলিং, আমরা বলছি x ইজ ইকুয়াল টু হচ্ছে a নট and dx বাই dt ইকুয়াল টু বলছি 0, দুইটাকে বলছি 0 when t ইকুয়াল টু হচ্ছে 0, এটাকে আমরা বলছিলাম। তো এই কন্ডিশনগুলো যদি বসালে m ইকুয়াল টু পাবা হচ্ছে m ইকুয়াল টু, এই জায়গার মধ্যে m সমান আমরা যে ভ্যালুটা ধরছি সেই m সমান পাবা হচ্ছে a নট and n সমান পাবা হচ্ছে d a নট। এই ভ্যালুগুলো তুমি বসাও, বসিয়ে দেখবা, এই কোশ্চেনের মধ্যে বসালে দেখবা
স্যার নাই তুমি এই ভ্যালু করে x ইকুয়াল টু ম্যাক্সিমাম ভেলোসিটি আর dx বাই dt ইকুয়াল টু 0 আর t ইকুয়াল টু 0 এই ভ্যালুগুলো বসালে এটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। আগে যে কাজগুলো করছি, আগে একবার এই ভ্যালুতে বসাইছি, আবার এটাকে ডিফারেন্সিয়েট করে ভ্যালু বসাইছি, dx বসাইছি, বসাই দুটো রিঅ্যারেঞ্জ করে আমরা a1 প্লাস a2 এর মান পাইছি, আবার a1 a2 দুটার মান পাইছি। এর মধ্যে আমরা mn এর মান পাবো, m এর মান পাবো হচ্ছে a0 আর d এর n এর মান পাবো হচ্ছে da0। এর আগের ইয়াতে যে কাজটা করছে একদম সেম কাজ, একদম সেম কাজ। তাহলে এটার মধ্যে আমরা x সমান পাই, সুতরাং এই মানগুলো বসালে x ইকুয়াল পাবো হচ্ছে যে e টু দ্য পাওয়ার মাইনাস dt, এই জায়গাটা পাবে m এর মান পাবো হচ্ছে a0 আর n এর মান পাবো হচ্ছে da0 t। তাহলে ফাইনালি x হচ্ছে এই জায়গা থেকে a0 কমন নিয়ে আসা যায়, a0 e to the power minus dt 1 plus dt, এটা আমরা পাবো। দুটো টার্ম, এটার মধ্যে x ইকুয়াল টু হচ্ছে a0 e to the power minus dt, এটা একটা টার্ম, a0 is একটা টার্ম, প্লাস এর সাথে dt e to the power minus এর মধ্যে a0 dt, এটা আরেকটা টার্ম। দুইটা টার্মই কিন্তু এটার মধ্যে দুইটা টার্মই হচ্ছে ডিকে টার্ম, এটার মধ্যে দুইটা টার্মই হচ্ছে ডিকে টার্ম, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ডিকে হবে। তো এই এক্সপোনেনশিয়াল ডিকের মধ্যে এই পার্টটা তুলনা এই পার্টটা দ্রুত ডিকে হবে, কারণ এটার মধ্যে ড্যাম্পিং একটা কনস্ট্যান্ট আছে, গুণন হিসাবে এটার মধ্যে ড্যাম্পিং কনস্ট্যান্ট একটা আছে, তার মানে এই পার্টটা দ্রুত ডিকে হবে, আর এটা হচ্ছে দুইটাই ডিকে পার্ট। তো দুইটা যে ডিকে হবে, এই ডিকেটাও এক সময় দেখা যাবে যে এই ডিকেটাও এরকমই হবে টাইমের সাপেক্ষে। এটার ডিকেটাও শুরু অবস্থায় একটা হালকা একটা পিকের মধ্যে থেকে এটাও এইভাবে ডিকে হয়ে যাবে, একসময় গিয়ে শূন্য হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে এর আগের দিকের সাথে এই দিকের সম্পর্ক কি? এটাও ডিকে হচ্ছে, এটাও ডিকে হচ্ছে, এটাও ডিকে হচ্ছে, এটাও ডিকে হচ্ছে। আমি যদি এই তিনটা জিনিসকে একই ফিগারে অঙ্কন করি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এদিকে হচ্ছে টাইম আর এদিকে হচ্ছে অ্যামপ্লিটিউড। এই জায়গা থেকে একটা ডিকে হয়ে এভাবে ডিকে হয়ে যাচ্ছে। আর ওভার ড্যাম্পিং এর ক্ষেত্রে যেটা হবে, ওভার ড্যাম্পিং এর ক্ষেত্রে এর মধ্যে বেশি বড় হয়ে গেছে আমার, আমি দেখো অন্য দিকে অঙ্কন করি। আচ্ছা এটার মধ্যে করি, ওকে দেখো। আর এটার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আন্ডার ড্যাম্পিং, এটা হচ্ছে আন্ডার ড্যাম্পিং। আর ওভার ড্যাম্পিংটা হচ্ছে এই সময় গিয়ে এক সময় সে শূন্য হয়ে যায়। আর ক্রিটিক্যাল ড্যাম্পিংটা এটার মধ্যে বলছে একটু পিক থাকবে, এসে এভাবে হয়ে সে আস্তে আস্তে কত থেকে শুরু করলা ড্যাম্পিং হবে। তার মানে এটা হচ্ছে ওভার ড্যাম্পড গ্রাফ আর এটা হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প। এখন ওভার ড্যাম্প এবং ক্রিটিক্যাল ড্যাম্পের দুটোই তো ড্যাম্পিং হচ্ছে, দুটোই একসময় গিয়ে শূন্য হয়ে যাচ্ছে, আরেকটা শূন্য হয়ে যাচ্ছে। তো শূন্য হতে
এটার মধ্যে শূন্য হতে একটা টাইম বেশি লাগতেছে আর একটা টাইম কম লাগতেছে। যেটা টাইম বেশি লাগতেছে সেটা ওভার ড্যাম্প, আর যেটা টাইম কম লাগতেছে এটা ক্রিটিক্যাল ড্যাম্প। তো এখন কথা হচ্ছে এই যে আমি ওভার ড্যাম্প হচ্ছে ক্রিটিক্যাল ড্যাম্প হচ্ছে, সেটা ডিপেন্ড করবে তোমার ড্যাম্পিং যে ফ্যাক্টর আমরা ডি বা ল্যামডা তার উপর, ডি এর উপর নির্ভর করবে। কারণ হচ্ছে এই যে আমাদের ডি বেশি হওয়া মানে, একটু একটা এক্সাম্পল যদি দেই তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। মনে করো এটার মধ্যে পানি এবং তেল, ওকে, তো আমরা একটু এক্সাম্পল দিলে তোমরা এই তিনটা জিনিস একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ মনে করো একটা পেন্ডুলামকে যদি পানির মধ্যে দুলতে দেওয়া হয়, একটা হচ্ছে বাতাসে যদি দুলতে দেওয়া হয় তাহলে সে জানো আস্তে আস্তে সে প্রথম প্রাথমিক অবস্থায় কিছু ভাইব্রেশন দিবে, ভাইব্রেশন দিয়ে আস্তে আস্তে তার ভাইব্রেশনটা ডাই আউট হয়ে যাবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে ভাইব্রেশন। তার মানে তো সে আন্ডার ড্যাম্পিং এ থাকবে। যেমন সেই পেন্ডুলামটাকে যদি পানির মধ্যে দাও, অর্থাৎ পানির মধ্যে পেন্ডুলাম ববটা রেখে দিয়ে একটু এক সাইড নিয়ে তুমি ছেড়ে দাও, তো পানির মধ্যে এই পেন্ডুলামটা তুমি ওকে আর একটু পানির মধ্যে না যাই, তো যদি এই যে বায়ুর কথা বললাম, বায়ুর ডেন্সিটি যদি বাড়তে থাকে, বায়ুর ডেন্সিটি যদি আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে এটার মধ্যে যে ঘটনাটা ঘটবে, প্রাথমিক অবস্থা যেটার একটা ড্যাম্পিং অসিলেশন ছিল, সেই অসিলেশনটা আর থাকবে না ডেন্সিটি যদি বাড়াতে থাকি। আর ডেন্সিটি যদি একদম বায়ু যদি নাই থাকে তাহলে তার অ্যামপ্লিটিউড সবসময় একই থাকবে, একই পরিমাণ থাকবে। ডেন্সিটি বাড়াতে থাকলে, বায়ুর ডেন্সিটি বাড়াতে থাকলে তার অ্যামপ্লিটিউডটা আস্তে আস্তে কমতে থাকবে। এখন যদি বাড়াতে থাকি, এমন ভাবে বাড়াতে থাকলে একটা সময় দেখা যাবে আর কোনো অসিলেশনই থাকবে না, একদম সরাসরি এসে অসিলেশন না দিয়ে সরাসরি এসে সে একদম স্থির হয়ে যাবে। আমার কথা বোঝা গেল কিনা? যে আমি যদি পেন্ডুলামটাকে ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে অর্থাৎ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থেকে ছেড়ে দেই, সে আস্তে 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 এসে স্থির হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে ম্যাক্সিমাম ভেলোসিটি থেকে তাকে ছেড়ে দিয়ে সে আস্তে 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 মাঝখানে এসে স্থির হয়ে যাবে। এরকম কি ঘটনার সম্ভাবনা আছে? হ্যাঁ, বাধাগ্রস্ত বেশি হওয়ার কারণে। ওকে, আমি একটু ভিডিও দেখাই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। স্যার হ্যাঁ, নামাজের সময় হয়ে যাচ্ছে, তুমি চলে যাও, আমি একটু পরে ছাড়তেছি। এগুলো পরে বুঝতে পারবো। একটু অপেক্ষা করো, অল্প আমি এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা দেখা যাচ্ছে? ওটা যাচ্ছে পেলে কোন? আচ্ছা, জি স্যার। এটার মধ্যে দেখো, এটার মধ্যে ওরা হচ্ছে একবার হচ্ছে খালি একটা বিকারের মধ্যে একটা ভর দিয়ে এই স্প্রিংটাকে দুল দিতে দিছে, তখন এটার মধ্যে সিম্পল হারমোনিক মোশন প্রদর্শন করে, এর মধ্যে খালি সাপোজ। তারপর হচ্ছে এটার মধ্যে কিছু পানি দিয়েছে, পানি দিয়ে দেখে যে এটার মধ্যে তার যে অসিলেশনটা, বস্তুটার ভরের যে অসিলেশন, সেই অসিলেশনটা ড্যাম্পিং হচ্ছে পানিটার কারণে। তারপরে নিয়ে এটা একটা লিকুইড তেলের মধ্যে দিছে, তেলের মধ্যে দেওয়ার কারণে দেখা যায় ড্যাম্পিংটা একদম একবারে গিয়েই ড্যাম্পিং হয়ে যায়, অর্থাৎ শূন্য হয়ে যায় অ্যামপ্লিটিউড খুব দ্রুত গিয়ে। তারপর হচ্ছে আরেকটা এটার মধ্যে আরেকটা লিকুইড দেওয়া হচ্ছে যার ডেনসিটি অনেক বেশি, যার ভিসকোসিটি অনেক বেশি, সেটার মধ্যে দেওয়ার কারণে সে ড্যাম্পিং হচ্ছে, ড্যাম্পিং গিয়ে শূন্য হয়ে যাচ্ছে, তার অ্যামপ্লিটিউড শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু তার সময় নিচ্ছে, যেটাকে আমরা ওভার ড্যাম্পিং বলছি। একটু দেখো। The loss of energy in an oscillator is called damping. In this video, we will be specifically focusing on damping in a spring and mass system. Damping can occur within the spring due to energy loss from internal stress and as a result of external drag from air or water. The damping in an oscillator can be described in four ways: undamped, underdamped, critically damped, and overdamped. In order to analyze these categories, we can use the experimental values beta and omega. Omega, the angular frequency, and to an exponential curve. The system is undamped. 0, the system is undamped. The system is undamped. Perfect undamped motion is impossible to achieve with a spring and mass system in the real world. Over a short period of time, however,
the decay from air friction is negligible enough that a spring-in mass in air can be representative of an undamped oscillator. If beta is less than omega, the system is underdamped. In an underdamped system, the amplitude of each oscillation gradually decreases until the amplitude reaches 0. If beta is greater than omega, the system is overdamped. In overdamped systems, the system returns to equilibrium without ever oscillating. If beta is equal to omega, the system is critically damped. For critically damped systems, the system returns to equilibrium without oscillating as quickly as possible. This is similar to overdamped oscillatory motion, but it returns to equilibrium more swiftly. আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কোনটা ক্রিটিক্যাল ড্যাম্পিং, কোনটা ওভার ড্যাম্পিং, আর কোনটা হচ্ছে আন্ডার ড্যাম্পিং। আর আনড্যাম্পড সেটা বলছিলাম যে ফ্রি ভাইব্রেশন। তো এই যার মধ্যে এগুলো হওয়ার মূলই হচ্ছে যে তার যে স্প্রিংটা যে ঘুরবে তার বিপরীত দিকে যে ফ্রিকশনাল যে ফোর্সটা দিচ্ছে সেই ফ্রিকশনাল ফোর্সের উপর ডিপেন্ড করবে। তো এই যার মধ্যে ফ্রিকশনাল ফোর্স মানে হচ্ছে ভিসকোসিটি। যদি আমরা এটার মধ্যে ওয়াটার ব্যবহার করতে যে ভিসকোসিটির উপর ডিপেন্ড করবে। ভিসকাস মিডিয়ামের মধ্যে যদি একটা পেন্ডুলামকে ছেড়ে দেয়, যে যত বেশি তার উপরের দিকে তার গতির বিপরীত দিকে যত বেশি ফোর্স প্রয়োগ করবে সে ওভার ড্যাম্প হবে। আর যদি এমন একটা ফোর্স দিবে জাস্ট হচ্ছে তার যে ভাইব্রেশনটা সেই ভাইব্রেশনটাকে টোটালি শূন্য করে দিবে, অর্থাৎ কোনো ভাইব্রেশনই থাকবে না, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ড্যাম্পিং। আর বেশি দিলে তার তো ড্যাম্পিং হবেই, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে তার ড্যাম্পিং হতে হতে শূন্য হতে হতে তার সময় বেশি লাগবে, এটাকে আমরা ওভার ড্যাম্পিং বলছি। আর ক্রিটিক্যাল ড্যাম্পিং হচ্ছে এই ক্রিটিক্যাল ড্যাম্পিং এর যে ফোর্স তার উপর প্রয়োগ করা হচ্ছে ওই ভাইব্রেটরের উপর বা অসিলেটরের উপর যে ফোর্স প্রয়োগ করছে তার চেয়ে কম যদি হয়, এর চেয়ে কম হয়, তাহলে সে অসিলেশন থাকবে। আর এর চেয়ে বেশি হলে ওভার ড্যাম্প হবে। ওভার ড্যাম্প হওয়া মানে হচ্ছে সে শূন্য পৌঁছতে তার সময় বেশি লাগবে, কারণ উপরের দিকে তার ফোর্স অর্থাৎ বিপরীত দিকে তার ভাইব্রেশনের বিপরীত দিকে অনেক বেশি ফোর্স প্রয়োগ করা হয়, এই কারণে সে শূন্য হতে তার সময় লাগে। ওকে, আজকে তো এই পর্যন্তই।